আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ, অথরাইজড রিপ্রেজেন্টেটিভ, ঢাকা স্টক এক্সচেঞ্জ। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাই টিভির নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। তো আজকের ব্লগটি আমরা সাজিয়েছি আসলে ধরা পড়ে গেল শেয়ার বাজারের থলের বিড়াল। আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রায় 2 সপ্তাহ ধরে কিন্তু মার্কেটটা বেশ ভালো একটা অবস্থানে রয়েছেন। প্রায় দেখা যাচ্ছে যে 10-12 দিন মার্কেটটা পজিটিভ থাকছে। কিন্তু এই সময় একটু স্মরণ করতে চাই, যখন আসলে 5,000 ইন্ডেক্সে চলে এসেছিল, তখন কিন্তু একটা আতঙ্ক ছিল সবার মধ্যে যে 48-এ চলে আসবে ইন্ডেক্স। ঠিক এইভাবে কিন্তু রিউমারগুলো ছড়ানো হচ্ছিল এবং সেই সময় কিন্তু বেশ একটা ভালো সেলও এসেছিল, এবং যার কারণে আমাদের যারা সাধারণ বিনিয়োগকারী ছিল তারা কিন্তু বেশিরভাগই ওই সময় আসলে সেল দিয়েছে। যদি আমি আমার প্রত্যেকটা ব্লগে কিন্তু সাধারণ বিনিয়োগকারীদেরকে আমি অনুরোধ করেছি যে মার্কেটটা এই অবস্থা থাকবে না, ভালো ভালো বেশ কিছু খবর আছে সামনে, ঠিকই মার্কেট এখান থেকে ঘুরে দাঁড়াবে। আসলে ঠিকই মার্কেটটা হয়তো ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু আমরা অনেকেই ধৈর্য ধরে রাখতে পারিনি, আমরা স্ট্রেস রাখতে পারিনি, যার কারণে কিন্তু আসলে দেখা গেছে যে আমরা অনেকেই আসলে আমাদের পোর্টফোলিও থেকে আমাদের পছন্দের শেয়ারগুলো ছেড়ে দিয়েছি। আর এই সুযোগটাই কিন্তু গ্রহণ করেছে যারা আসলে এই চক্রের সাথে জড়িত, তারা কিন্তু এই সুযোগটা গ্রহণ করে কম দামে, অতি কম দামে কিন্তু তারা এই শেয়ারগুলো তারা কালেক্ট করে ফেলেছে তাদের পোর্টফোলিওতে। তো আর আজকের ভিডিওতে আসলে আমরা সেই কারণে আমরা সবসময় তো আসলে আমাদের স্টুডিওর মধ্যেই কথা বলি। তো আজকের ভিডিওতে কিন্তু আমরা আজকে ব্রোকার হাউসে যাব। ব্রোকার হাউসের যারা সম্মানিত বিনিয়োগকারী রয়েছে তারা কি ধারণা করছেন, তারা কি মনে করছেন আসলে শেয়ার বাজারে কি কি পদক্ষেপগুলো নিলে পরে মার্কেট ভালো হবে, তো তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। তো আমাদের আজকের ব্লগের মধ্যে এই অংশটিও থাকবে। তো তার আগে আপনাদের একটু একটু অনুরোধ করতে চাই যে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে স্ট্রেসটা কত একটা ইম্পর্টেন্ট বিষয়। আসলে স্ট্রেসে পড়ে কিন্তু অনাকাঙ্ক্ষিত অনেক বিষয় ঘটে যাচ্ছে। সুসাইড অ্যাটেম্প হচ্ছে, অনেকে ফ্রাস্ট্রেশন হয়ে আপনার ড্রাগ এডিকশনে চলে যাচ্ছে। তো এমন নানা সমস্যা কিন্তু আসলে আমাদের এখন সমাজ জর্জরিত। তাই প্রথমে আমাদের যেটা করতে হবে, এই স্ট্রেসটাকে কিভাবে কমিয়ে আনা যায়, কিভাবে ম্যানেজ করা যায়, তার উপর কিছুটা হলে আমাদের বই পড়েন বা অন্য কোনো মাধ্যমে এই বিষয়ে জানার চেষ্টা করেন। মূল কথা হচ্ছে কি, আমাদেরকে স্ট্রেসটাকে আমাদের আয়ত্তে রাখতে হবে। তো তেমনই একটা সুযোগ আছে আসলে আমাদের সামনে। 11 তারিখ অনলাইন ভিত্তিক একটি কোর্স হবে, যে কোর্সটি আসলে নিচ্ছে আমার একজন স্কাউটের ছোট বোন। তো আসলে আমি মনে করি যে এই ওকেও যেমন আমার প্রমোট করা প্রয়োজন, কারণ ও আমার ছোট বোন হিসেবে আমাকে অনেকবার সে রিকোয়েস্ট করেছে। আর অন্যদিকে আসলে এটি সবার জন্যই প্রয়োজন, বিশেষ করে আমরা যারা স্টক মার্কেটে রয়েছি, কারণ আমাদের স্ট্রেসটাই আমাদেরকে সফল হতে দেয় না। আমরা যখনই স্ট্রেসটাকে আসলে আমাদের উপর চেপে বসে, তখন কিন্তু আমরা আর পারি না। আমরা মূলত হচ্ছে যখনই দেখি যে আর স্টকের দামগুলো কমে আসছে, তখন কিন্তু আমরা আর আমাদের মানে এই পেশেন্স ধরে রাখতে পারি না। তো সেই কারণে আমাদের যারা স্টক মার্কেটে রয়েছেন তাদের অবশ্যই স্ট্রেস ম্যানেজমেন্টের এমন কোনো 2-1টি কোর্স করা উচিত। আর কোর্সটির মূল্য আসলে অনেক কম, যেহেতু অনলাইন ভিত্তিক হচ্ছে, মাত্র 500 টাকা। আর আপনারা যারা আমার কাই টিভি সাবস্ক্রাইবার রয়েছেন, ফলোয়ার রয়েছেন, তাদের জন্য একটি সুখবর, তারা হচ্ছে কি মাত্র 450 টাকা দিয়ে, অর্থাৎ 10% ডিসকাউন্টে এই কোর্সটি করতে পারবেন। সেক্ষেত্রে জাস্ট বিকাশ করার সময় রেফারেন্সে আমার কাইট টিভি, KITE টিভি লিখে জাস্ট SMS করবেন, বিকাশে রেফারেন্স দিবেন, তবেই মাত্র 450 টাকা দিয়ে আপনারা এই কোর্সটি করতে পারেন। তো এই ছিল মূলত স্ট্রেস ম্যানেজমেন্টের উপর কথা। আসলে শেয়ার বাজারকে কিন্তু বলা হয় ভেড়ার পাল, আর এটা বলার একটা কারণও আছে। যে কারণটি হচ্ছে কি, ভেড়ার পালে যেমন সবার আগে যেই ভেড়াটি থাকে, সেই ভেড়াটি যেই পথে যায় সেই পথটাই কিন্তু সবাই অনুসরণ করে, অন্য সদস্যরা। ঠিক তেমনিভাবে শেয়ার বাজারে যদি কেউ কম দামে ইচ্ছাকৃতভাবেও কম দামে শেয়ার বেচা শুরু করে, তবে কিন্তু দেখবেন এই এই যে প্রভাবটা, এই প্রভাবটা কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে পড়ে। আর এই কুচক্র মহল, তারা কিন্তু এই সাধারণ বিনিয়োগকারীদের নিজেদের শেয়ারগুলো তখন কম দামে যখন সেল করে দেয়, তখন তারা এই সুযোগটা গ্রহণ করে খুব সাদরে, এবং এইভাবেই কিন্তু তারা কম দামে সেই সব শেয়ারগুলো হাতিয়ে নিয়ে যায় এই চক্রটি। তো আসলে এই চক্রটি কিন্তু এভাবেই তাদের প্রত্যেকটি সময়
তারা এই প্রফিটটা করে আসছে, এই বেনিফিটটা নিয়ে আসতেছে। তো আইন ভঙ্গ করে আসলে ব্লক মার্কেটে লেনদেন হচ্ছে, এই খবরটি কিন্তু এখন মোটামুটি সকল মহলেই ছড়িয়ে গেছে। আর এই কাজটি কারা করছে? এই কাজটি করছে রেইস অ্যাসেট ম্যানেজমেন্ট নামে একটি কোম্পানি। আসলে রেইস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বলতে গেলে পরে তারা হচ্ছে কি, আমরা যে মিউচুয়াল ফান্ডগুলো দেখি সেই মিউচুয়াল ফান্ডগুলোই কিন্তু এটা একটা সিংহভাগ মিউচুয়াল ফান্ডই এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটি তারা এটা ব্যবস্থাপনা করছেন। আসলে শিয়ালের কাছে মুরগি বর্গা দিলে যা হয় ঠিক তাই হয়েছে। আমাদের কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা তাদের মিউচুয়াল ফান্ডগুলোকে ইনভেস্ট করে থাকে, আর তারা আমাদের ইনভেস্টের টাকাগুলো দিয়ে কি করছে তা তো এখন সবার সামনেই চলে এসছে। আর যে কারণে কিন্তু শাস্তি স্বরূপ রেইসের এক ফান্ডকে সব ধরনের লেনদেন স্থগিত করেছে বিএসইসি। তো এটি কিন্তু আসলে একটা বড় ধরনের পানিশমেন্ট। তো আজকে আসলে এই ব্লগে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো, এবং সাথে তো বললাম সেটা হচ্ছে কি একদম ব্রোকার হাউসে গিয়ে আমরা বিনিয়োগকারীদের সাথে কথা বলে দেখব যে আসলে তারা কি মনে করে, কি কি পদক্ষেপগুলো নিলে পরে আমাদের মার্কেট ভালো হবে, তাদের কাছ থেকে সরাসরি জেনে আসবো। তো এই দুটি বিষয় নিয়ে আসলে আজকে আমরা কথা বলবো আমাদের ব্লগে। তো যদি বিস্তারিত দেখতে চান তবে অবশ্যই ইন্ট্রো পর্যন্ত থাকতে হবে, ইন্ট্রোর পরেই আমরা বিস্তারিত আলোচনা চলে আসছি। ইনশাল্লাহ আপনাদের সবার সাথে আমার দেখা হচ্ছে আমার কাইট টিভি ইউটিউব চ্যানেল অথবা আমার ফেসবুক পেজে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল কাইট টিভি অথবা আমার কাইট টিভি পেজে আসার জন্য, ফেসবুক পেজে। তো যদি আপনি একেবারে নতুন এসে থাকেন তবে অবশ্যই ইউটিউব চ্যানেল হলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতে থাকেন তবে ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। তো ঠিক ইন্ট্রোর আগে যেমনটি বলছিলাম, আসলে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বাংলাদেশ রেইস ম্যানেজমেন্ট অ্যাসেট ম্যানেজমেন্ট আর কি পিএলসি নিজেদের ব্যবস্থাপনাধীন ফান্ডের মাধ্যমে ব্লক মার্কেটে বড় ধরনের লেনদেন করেছে। আসলে আমরা কিন্তু দেখছিলাম যে একটা বড় ধরনের লেনদেন হচ্ছে বেশ কয়েকদিন ধরে। পাশাপাশি বাংলাদেশ ফিক্সড ইনকাম ইনভেস্টমেন্ট স্পেশাল পারপাস ভেহিকলসের মাধ্যমে লেনদেন করা হয়েছে, যেটি রেইস ম্যানেজমেন্টের ব্যবস্থাপনাধীন ফান্ড। এক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের বিধিমালা লঙ্ঘন করে এ সকল লেনদেন করা হয়েছে। এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ফিক্সড ইনকাম ইনভেস্টমেন্ট স্পেশাল পারপাস ভেহিকলস বা এই জাতীয় নামের রেইসের ব্যবস্থাপনাধীন অন্যান্য ফান্ডের ব্লক মার্কেটের লেনদেন স্থগিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। পাশাপাশি মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের ব্লক মার্কেটের লেনদেন সুবিধা স্থগিত করা হয়েছে। গতকাল বিএসসির পক্ষ থেকে এই সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। আসলে মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিস লিমিটেড এটি কিন্তু রেইসেরই একটি অঙ্গ প্রতিষ্ঠান, এবং যার কারণে কিন্তু একটা আসলে সিংহভাগ যে ব্লক মার্কেটে যে একটা অনৈতিক লেনদেনের কথা বলা হচ্ছে, সেই লেনদেনে কিন্তু একটা বড় অংশ আসলে হয়েছে, সিংহভাগ হয়েছে আসলে মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। তো এটি হচ্ছে গিয়ে একেবারেই আসলে একটা ব্রোকার হাউসের জন্য একটা ভালো খবর নয়। তবে আসলে আমি আরেকটা জিনিস এর সাথে সংযুক্ত করতে চাবো যে অনেক বিনিয়োগকারী রয়েছেন যারা মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিস লিমিটেডে, এটা তো অনেক পুরাতন একটি আসলে ব্রোকার হাউস। সেই ব্রোকার হাউসে কিন্তু অনেক ক্লায়েন্ট কিন্তু আসলে বেশ আতঙ্কে পড়ে গেছেন যে তাদের কি আসলে এই সিকিউরিটিসটা কি বন্ধ হয়ে যাবে কিনা। তো আসলে আমি সেই বিষয়ে বলবো যে এই বিষয়ে একেবারেই মানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ হচ্ছে কি, যেটা করা হয়েছে সেটা হচ্ছে কি মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিস লিমিটেডের ব্লক মার্কেটের লেনদেন স্থগিত করা হয়েছে। সাধারণ বিনিয়োগকারীদের সাধারণভাবে যারা তারা বিনিয়োগ করছে, তারা যে কিনা বেচা করছে, এতে কিন্তু কোনো রকম স্থগিত আদেশ আসেনি। তো সেই কারণেই আসলে বলবো যে যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছেন, সম্মানিত বিনিয়োগকারী রয়েছেন মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিস লিমিটেডে, তাদের একেবারেই এই বিষয়ে আতঙ্কিত হওয়ার কোনোই প্রয়োজন নেই। তো বিএসসি চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়, কমিশনের তদন্ত কমিটি সার্ভিলেন্স সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ রেইস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পিএলসির কর্তৃক নিজেদের ব্যবস্থাপনাধীন ফান্ড ও বাংলাদেশ ফিক্সড ইনকাম ইনভেস্টমেন্ট স্পেশাল পারপাস ভেহিকলসের, যেটা আসলে রেইসের ব্যবস্থাপনাধীন ফান্ড আর মধ্যে আসলে ব্লক মার্কেটে বড় ধরনের লেনদেনের বিষয়টি পর্যবেক্ষণ করেছে। আর ব্লক মার্কেটের লেনদেনের সিংহভাগই হয়েছে
মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিস লিমিটেডের মাধ্যমে। যেটা বলছিলাম যে আসলে কিন্তু মাল্টি সিকিউরিটিজের মাধ্যমে এই সিংহভাগ লেনদেনটা করা হয়েছে। আর এখানে আরেকটা জিনিস খুব একেবারেই মোটা দাগে বলতে হয় যে আসলে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন কিন্তু এখন যে কোনো লেনদেন যেটা অনৈতিকভাবে হচ্ছে সেটা কিন্তু খুব সহজেই তারা তাদের সার্ভিলেন্স টিমের মাধ্যমে ধরে ফেলতে পারে, এবং যার ফলশ্রুতিতে কিন্তু আসলে রেস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে আসলে এই শাস্তির আওতায় আনা হলো। যদিও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মিউচুয়াল ফান্ড বিধিমালা 2001-এর দফা 7 সপ্তম তফসিলে অনুসারে একই সম্পদ ব্যবস্থাপনায় ব্যবস্থাপনাদের মিউচুয়াল ফান্ড বা স্কিমে বিনিয়োগ নিষেধ করা হয়েছে। মিউচুয়াল ফান্ডের অধীনে থাকা সিকিউরিটিজ অনুমোদিত কাস্টোডিয়ানের কাছে ট্রাস্টের তত্ত্বাবধানে সুরক্ষা থাকার বিষয়টি উল্লেখ করে বিএসসির আদেশে বলা হয়, বিষয়টি ইউনিটের স্বার্থ রক্ষায় খাতিরে আইন লঙ্ঘন করে লেনদেনের বিষয়ে সম্পদ ব্যবস্থাপক, ট্রাস্টি, কাস্টোডিয়ান এবং স্টক ব্রোকারেজের ভূমিকার পর্যালোচনা করে দেখার জরুরি হয়ে পড়েছে। একই সঙ্গে ব্লক মার্কেটে আলোচ্য লেনদেনের উদ্দেশ্য ও প্রভাব যাচাই করা প্রয়োজন। আসলে কেন এত বড় লেনদেনগুলো করা হলো, তার উদ্দেশ্য কি এবং তার প্রভাব কি পড়েছে, তো এই বিষয়ে কিন্তু বাংলাদেশ সিকিউরিটিজ কমিশন জানতে চেয়েছে। পাশাপাশি সম্পদ ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট পক্ষগুলো থেকে মিউচুয়াল ফান্ডের সিকিউরিটিজের সুরক্ষা নিশ্চিতের ক্ষেত্রে অবহেলা করেছে নাকি সেই উদ্দেশ্যে প্রণোদিতভাবে কম দামে সিকিউরিটিজ হস্তান্তর কিংবা তহবিল পাচারের জন্য এই লেনদেন করা হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আমি ঠিক ভিডিওর প্রথম দিকে যে কথাটা বলেছিলাম যে আসলে ভেড়ার পালের মতন যখন কম দামে শেয়ার সেল করা হয় এবং বড় অ্যামাউন্টের, তখন কিন্তু আমাদের বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে যায় এবং আতঙ্কিত হয়ে তারাও তাদের শেয়ারগুলো সেল করে দেয়। এই বিষয়টা কিন্তু আবার ঠিক বিপরীত হতে পারে। ধরেন মার্কেট অনেকদিন ধরে উঠছে, প্রায় 7-8 দিন 10 দিন ধরে উঠে যাচ্ছে, ঠিক এমন সময় কিন্তু দেখা যায় যে অনেক অতিরিক্ত প্রাইসে অনেক সময় শেয়ারগুলো বাই করা হয়, যেটা আসলে 7 দিন আগে হয়তো বা ছিল 40 টাকা, সেটা এখন হয়ে গেছে 65 টাকা। তো এটা কিন্তু একটা হিউজ গ্যাপ। এই গ্যাপে দেখা যায় যে একটা লেনদেন হচ্ছে বড় ধরনের লেনদেন, তখন সাথে সাথে কি করে আমাদের সাধারণ বিনিয়োগকারীরা সেই ফান্ডে ঝাঁপিয়ে পড়ে, সেই স্টকে ঝাঁপিয়ে পড়ে, এবং এর ফল যেটা হয় যে যখন তাদের শেয়ারটা ম্যাচিউরড হয় তখন কিন্তু তারা আসলে ওই বড় অ্যামাউন্টটা তারা সেল করে বের হয়ে যায়, এবং আমাদের যারা সাধারণ বিনিয়োগকারী তারা কিন্তু আবারও লসের সম্মুখীন হয়। মানে এটি দুই দিক থেকেই হয় আর কি। তো আসলে সিকিউরিটি সুরক্ষা নিশ্চিত করা এবং বাংলাদেশ রেস অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসির ব্যবস্থাপনাধীন ফান্ডগুলোর ইউনিট হোল্ডারদের স্বার্থ রক্ষায় কমিশনার পক্ষ থেকে ডিপোজিট, স্টক এক্সচেঞ্জ, ট্রাস্টি, কাস্টোডিয়ান এবং সম্পদ ব্যবস্থাপককে বেশ কিছু নির্দেশনা দিয়েছে। এ সকল নির্দেশনার মধ্যে রয়েছে বাংলাদেশ ফিক্সড ইনকাম ইনভেস্টমেন্ট স্পেশাল পারপাস ভিকেলসের বাংলাদেশ ফিক্সড ইনকাম স্পেশাল ভিকেলসের কিংবা প্রজেক্ট বিএফআইএস পিডি কিংবা বাংলাদেশ রেস অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসির ব্যবস্থাপনাধীন বা নিয়ন্ত্রণে থাকা এসপিভি নামে যে কোনো ফান্ডে মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিস লিমিটেড কিংবা অন্য কোনো ব্রোকারের মাধ্যমে ব্লক মার্কেট সহ যে কোনো ধরনের লেনদেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। একইভাবে মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিস লিমিটেডের মাধ্যমে ব্লক মার্কেটে যে কোনো ধরনের, আমি আবার বলছি, মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিস লিমিটেডের মাধ্যমে ব্লক মার্কেটে যে কোনো ধরনের লেনদেন স্থগিত থাকবে। এটি কিন্তু ব্লক মার্কেটের জন্য। তো পাশাপাশি বাংলাদেশ রেস অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসির ব্যবস্থাপনাধীন ফান্ডগুলোর সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের এই আদেশ জারির 3 দিনের মধ্যে তাদের ভূমিকা এবং আইন পরিপালনের বিষয়টি কমিশনকে অবগত করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত বাংলাদেশ রেস ম্যানেজমেন্ট পিএলসির ব্যবস্থাপনাধীন তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডগুলো 97% সম্পদের কাস্টোডিয়ানের দায়িত্বে কিন্তু রয়েছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, অর্থাৎ যেটাকে আমরা আইসিবি বলে চিনে থাকি, এবং ব্র্যাক ব্যাংক পিএলসি। চলতি বছরের প্রথমার্ধে জানুয়ারি থেকে জুন সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেইসের ব্যবস্থাপনাধীন
মেয়াদি মিউচুয়াল ফান্ডগুলোর এনএভি, যেটাকে আমরা খুব সহজে বলে থাকি যে আমরা এনএভিটা দেখি প্রতি সপ্তাহে, যে মিউচুয়াল ফান্ডের কিন্তু মূল বিষয়টা হচ্ছে এনএভি, সেই রিটার্ন কিন্তু আসলে ছিল ঋণাত্মক 15.8%। অর্থাৎ যা অ্যাসেট ছিল তা তো শেষ হয়ে গেছে, উপরন্ত আসলে এটা ঋণাত্মক হয়ে গেছে, যেটা আমরা শুনলাম যে 15.8% হয়েছে। তো এই সময় ফান্ডগুলো পুঁজিবাজারে সবচেয়ে আসলে বেশি 97.3% ডিসকাউন্ট রেটে লেনদেন হয়েছে। যেটা হয় যখন একটা কোম্পানির অবস্থা খারাপে চলে যায় তখন কিন্তু তাদের অবস্থানও ভালো থাকতে পারে না, আর তাই হচ্ছে আসলে এই রেস অ্যাসেট ম্যানেজ কোম্পানির যে সকল মিউচুয়াল ফান্ডগুলো ছিল সেই সব মিউচুয়াল ফান্ড, আসলে মিউচুয়াল ফান্ডের মধ্যে কিন্তু রেস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সবচেয়ে বেশি মিউচুয়াল ফান্ড কিন্তু তাদের দায়িত্বেই রয়েছে। তো আসলে যেটা বলছিলাম যে শিয়ালের কাছে যদি মুরগি বর্গা দেওয়া হয়, ঠিক যেই জিনিসটা হয় ঠিক সেই জিনিসটাই হয়েছে আসলে এই ক্ষেত্রে। তো আসলে আমরা শুনলাম যে আসলে আমাদের রেস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কি কি অপরাধগুলো করেছে, এবং সাথে মাল্টি সিকিউরিটিজ বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হলো যে মাল্টি সিকিউরিটিজের যে লেনদেনের যে স্থগিতের ব্যাপারটা সেটা হচ্ছে কি শুধুমাত্র ব্লক মার্কেটে, সাধারণ যারা বিনিয়োগকারী রয়েছে তাদের কিন্তু শেয়ার ট্রেডের ক্ষেত্রে কোনো রকম বাধা নিষেধ নেই। তো এই ছিল মূলত। এখন আসলে আমরা চলে যাব, আমরা আজকে একটু দেখব যে আমাদের সাধারণ বিনিয়োগকারীরা ব্রোকার হাউসে তারা কি মনে করছে। আর এই ভিডিওতে আসলে আমরা 2টা দিনের ভিডিও দেখব। একেবারে প্রথমে দেখব হচ্ছে গিয়ে 2 তারিখের। 2 তারিখ কিন্তু আমাদের ফিসক্যাল ইয়ার শুরু হয়েছিল, অর্থাৎ এই জুলাই মাসের 2 তারিখ। সেদিন কিন্তু মার্কেট খুব অল্প সামান্য প্লাস ছিল, আসলে অনেকদিন ধরে মাইনাস হতে হতে বিনিয়োগকারীদের মধ্যে কিন্তু একটা আস্থার সংকট ছিল। সেদিন বিনিয়োগ মানে ট্রেডিং ভলিউমটা একটু কম ছিল, তো অনেক বিনিয়োগকারীরা আসলে খুব হতাশ ছিল সেদিন। তো আমরা সেই হতাশের মুহূর্তেই আসলে ব্রোকার হাউসে গিয়েছিলাম, এবং পরবর্তীতে যখন মার্কেট আবার ভালো হলো সেদিনও কিন্তু আমরা আবার সেখানে যাওয়ার চেষ্টা করেছি। সেদিন সেই উপস্থিতি আসলে বলে দিচ্ছে, অর্থাৎ 4 তারিখ লাস্ট যেদিন ট্রেড হলো সেই 4 তারিখে কিন্তু উপস্থিতি বলে দিচ্ছে যে আসলে মার্কেট ভালো হলে আমাদের বিনিয়োগকারীদের মধ্যে কেমন আশা সঞ্চার হয়। সেদিন অবশ্য কারো কাছ থেকে আমাদের জানা হয়নি, কারণ জানার কোনো প্রয়োজনও নেই। তাদের উপস্থিতি বলে দিচ্ছে যে তারা কতখানি আশাবাদী মার্কেটকে নিয়ে। আসলে মার্কেটটা যখন ভালো হতে থাকে তখন কিন্তু আমাদের বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি আশাবাদী হয়ে যায়। তো এই আশাবাদী হয়ে কিন্তু আবার অনেকেই ওভার প্রাইসে আবার শেয়ারটা বাই করে ফেলে। তো সেই দিকে একটু বিবেচনা রাখার চেষ্টা বলবো আমি বিনিয়োগকারীদেরকে যে কখনোই ওভার প্রাইসে কখনো স্টক বাই করবেন না। অবশ্যই এটা দেখবেন যে এই 7 দিন আগে কোন প্রাইসে ছিল, কারণ আপনি ধরেন আজকে এই প্রাইসে কিনছেন 65 করে কিনছেন, সেটা যে 7 দিন আগে ছিল 40 করে। তো যারা 40 করে কিনেছে বা যারা 45 করে কিনেছে তারা কি প্রফিট নিবে না? তারা অবশ্যই প্রফিট নিবে। তো এই বিষয়গুলো একটু নজরে রাখবেন। তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ব্রোকার হাউসের আমাদের সম্মানিত বিনিয়োগকারীদের কাছে, যাদের কাছে আমরা জানবো যে আসলে এই ফিসক্যাল ইয়ার আমাদের বাজেট সবকিছু হওয়ার পরে তারা কি মনে করছে, কি কি পদক্ষেপ নিলে তারা মনে করে যে বাজারটা ঘুরে দাঁড়াবে। তো চলুন দেখে আসি। আমরা আজকে একটা ব্রোকার হাউসে চলে এসেছি। ব্রোকার হাউসে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে উপস্থিতি বলতে গেলে খুবই কম, কারণ আসলে মার্কেট অনেক দিন ধরে পড়েছে, কিছু কিছু অল্প অল্প করে মার্কেটটা ওঠা শুরু করেছে। তো আজকে আসলে আমরা একটু বিনিয়োগকারীদের কাছ থেকে একটু জানতে চাবো যে যে আমাদের কিন্তু বাজেট হয়ে গেল, এরপর নতুন বছর শুরু হয়েছে, ফিসকাল ইয়ার শুরু হয়ে গেছে। তো এত কিছুর পরে মার্কেটটা আসলে ভালো হওয়ার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায়, আমরা একটু বিনিয়োগকারীদের কাছ থেকে একটু জানতে চাইবো। ভাইয়া একটু যদি বলতেন যে আসলে মার্কেটটা তো অনেকদিন ধরে আছেন আপনি, তো এই এতদিনের মধ্যে যে মার্কেটটা নিয়ে আপনার কি ধারণা যে কি কি স্টেপ নিলে পরে আসলে মার্কেটটা ভালো হবে? আসলে এই মার্কেটের এখন যে বর্তমান অবস্থান, এই অবস্থানে যত দ্রুত এই 10% যে নিচে পড়তে পারে সেটাকে এখন কার্যকারী করতে হবে। আইদার এটা এখনো বাজার আর ভালো হওয়ার কোনো লক্ষণ এখন নেই, এবং এই 10% নিচে নামতে পারবে, 10% উঠতে পারবে। এটাকে বলবৎ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ মনে হচ্ছে না আর মার্কেট এটাকে গভীরতা পাবে, এবং বিনিয়োগকারীদেরও এখানে অংশগ্রহণ করতে হবে, আইদার হবে না। এবং হ্যাঁ 3% যে পড়তে পারে ওটাকে 10% আনতে হবে, আইদার এই মার্কেট কখনো আমার মনে হয় না সামনের দিকে যাবে। অর্থাৎ এখন যেটা রয়েছে যে 10% উঠতে পারে এবং 3% নামতে পারে, সেটাকে পরিবর্তন করে 10-10 করতে হবে। হ্যাঁ এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে, কারণ একদিন 10% উঠাইয়া বিনিয়োগকারীদেরকে এই শেয়ারটা কি
3 দিনে আবার এটাকে ধরাই দিচ্ছে, যাতে পরবর্তীতে আর বায়ার থাকছে না। এটা বিনিয়োগকারীদের জন্য খুবই ক্ষতি হচ্ছে আমার মনে হয়। ধন্যবাদ। আর কোনো পদক্ষেপের কথা বলবেন? এবং এটা ওই যে আমাদের আইসিবির এখানে অংশগ্রহণ থাকতে হবে, এবং তাছাড়া এখানে বাজার কখনো আর আমাদের এটা শক্তিশালী রূপ নিবে না। আইসিবি এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন হ্যাঁ, তাদের একটা এদের পদক্ষেপ থাকতে হবে। পদক্ষেপ থাকতে হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। তো আর কেউ যদি কিছু বলতে চান? রেজা ভাই কিছু কয়ে দেন। রেজা ভাই? এটাই ঠিক, এই কথাটাই ঠিক। এই কথাটাই ঠিক। বিনিয়োগকারীদের আকর্ষণের জন্য আরো পদক্ষেপ নেওয়া উচিত এই ডিএসসির। এটা আমরা মনে করি। কারণ এই বাজারটা একেবারে তলানিতে চলে আসছে। এটা ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য সত্যি অনেক দুঃখজনক। ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখানে টিকে থাকার লড়াইয়ে আছে। এরা যেকোনো মুহূর্তে এখান থেকে বের হয়ে যাচ্ছে। তো এইজন্য সচেতন হওয়া উচিত ডিএসসির কর্মকর্তাদের। এটা অর্থাৎ নিয়ে ভাবা উচিত। অর্থাৎ এখানে একটা আস্থার একটা সংকট রয়েছে। আস্থার সংকটে পড়ে গেছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। আমার মনে হয় এই দিকটাতে ভাবা উচিত ডিএসসির কর্মকর্তাদের এবং সরকারের সক্রিয় পদক্ষেপ নেওয়া উচিত। কারণ সরকারই তো আসলে সকল জি, শক্তির উৎস। জি। তো দরকার তারা হলে যদি সুনজর দেয়, প্রণোদনা দিয়ে এবং অন্যান্য যে সমস্ত ফান্ডিং এজেন্সি গুলো আছে ওদের সাথে মিলে এই বাজারটার দিকে মনোযোগ দেওয়া উচিত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে মনে হয়। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ। তো আসলে আমরা শুনছিলাম যে আমাদের যে যারা বিনিয়োগকারী রয়েছেন তাদের মতামত কি আসলে আমাদের শেয়ার বাজার নিয়ে। আসলে শেয়ার বাজার নিয়ে অনেক দিন ধরে অনেক জল্পনা কল্পনা চলছে, কিন্তু সেভাবে কিন্তু আশানুরূপ যে প্রফিট বা একটা ভালো একটা অবস্থান, সেই অবস্থানটা কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। সে কারণে কিন্তু দিনকে দিন আসলে আমাদের বিনিয়োগকারীদের সংখ্যা যেমন কমে যাচ্ছে, দিনকে দিন কিন্তু আসলে আমাদের মনোবলও কমে যাচ্ছে। তো এমন একটা অবস্থায় যদি সরকার একটা ভালো পদক্ষেপ নেয়, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং সাথে সাথে যে আইসিবি, অর্থাৎ শেয়ার বাজার রিলেটেড যে সকল ইনস্টিটিউট গুলো রয়েছেন, তাদের পদক্ষেপের দিকে কিন্তু আসলে তাকিয়ে রয়েছেন আমাদের এই সাধারণ বিনিয়োগকারীরা। তো আজকের মতন এই ব্রোকারেজ হাউস থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আপনার বাড়ি হলো 1,65,000 আর সে হলো 1,02,000, 63,000 লাগে। তো আমরা বিনিয়োগকারীদের কথা শুনে আসলাম। সম্মানিত বিনিয়োগকারীরা তাদের মতামত পোষণ করলো যে আসলে তারা কি মনে করে এই বাজেট এবং আমাদের যে নতুন ফিসক্যাল ইয়ার শুরু হলো, সেই ফিসক্যাল ইয়ারে প্রথম দিন 2 তারিখে আমরা দেখলাম, 2 তারিখের কিছু কথা শুনলাম কিছু বিনিয়োগকারীদের। তাদের তারা যে সকল মনে করে তাদের এই পদক্ষেপগুলো নিলে পরে আমাদের স্টক মার্কেট আরো ভালো হবে, তাদের এই মতামতগুলো আমরা নিলাম। তাদের মতামতগুলো শুনে আমরাও কিছুটা অনুপ্রাণিত হলাম। এবং পরবর্তীতে কিন্তু যে দ্বিতীয় ভিডিওটার কথা বললাম সেটা হচ্ছে 4 তারিখের। আপনার ডেটটা দেখেছেন যে 4 তারিখে ঠিক একই হাউসে কি রকম আমাদের বিনিয়োগকারীদের উপস্থিতি ছিল। তো আসলে সেদিন কিন্তু বিনিয়োগকারীদের উপস্থিতি অনেক বেশি ছিল, যার এই উপস্থিতি দেখেই আসলে আমরা খুব সহজে বুঝে নিচ্ছি যে তাদের মন মানসিকতা এবং তারা মার্কেটকে নিয়ে কতখানি আশাবাদী। তো আশা করি আমাদের বিনিয়োগকারীরা যেভাবে আশাবাদী হয়েছে এই মার্কেটটা জাস্ট এই 2 সপ্তাহ বাড়াতেই, কারণ মার্কেট কিন্তু পড়েছে অনেক দিন ধরে, তো সেখানে মাত্র 2 সপ্তাহ বাড়াতে যে উপস্থিতি ক্লায়েন্টদের, এতেই বলে দেয় যে আমাদের বিনিয়োগকারীরা কতখানি আশাবাদী। আসলে আমাদের দেশের আর্থিক সংকট থাকতে পারে, আমাদের দেশের হয়তো স্কিল্ড পার্সনের অভাব থাকতে পারে, অনেক দিকে অনেক অভাব থাকতে পারে, তবে আমাদের দেশের মানুষের যেটা আছে সেটা হচ্ছে আশা। আর আমরা আশা রাখি বলেই আসলে আমরা সামনের দিকে ইনশাআল্লাহ এগিয়ে যাব। তো আমাদের বিনিয়োগকারীদের যে আশা প্রত্যাশা রয়েছে আমাদের পুঁজিবাজার নিয়ে, ঠিক এমনভাবে আশা ভরসা রেখে আমাদের পুঁজিবাজার সামনের দিকে এগিয়ে যাবে, এই প্রত্যাশা রেখে আজকের মতন আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। তবে খুব অল্প সময়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমার এই কাইট টিভিতে যে কোনো স্টক মার্কেট ব্লগ নিয়ে। তো ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।